This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গল্ফবিনে মহিলার কাটা মুন্ডু কাণ্ডে নতুন টুইস্ট। শহর কলকাতায় এই ঘটনা ঘটছে, চাঞ্চল্য তো ছড়াবেই। পুলিশের কি দাবি? পুলিশের দাবি যে ধৃত রং মিস্ত্রি আতিকুর লস্করি সম্পর্কে টানাপোড়েনে ওই মহিলাকে খুন করেছে। যুক্তি জোরদার করতে সিসিটিভি ফুটেজ এবং মোবাইলে টাওয়ার লোকেশনকে হাতিয়ার করেছে পুলিশ। যদিও আতিকুরের পরিবারের দাবি যে তাকে ফাঁসানো হচ্ছে। মৃত খাদিজা বিবি এবং ধৃত আতিকুর সম্পর্কে শালিকার জামাইবাবু 24 ঘন্টার বেশি নিখোঁজ থাকায় শালিকাকে খুঁজতে গল্ফ গ্রিনে গিয়েছিল আতিকুর। আতিকুর এবং তার শালিকা অর্থাৎ মৃত তার যে বাড়ি সেটা হচ্ছে বাসুলডাঙ্গায়। সেখানে উপস্থিত রয়েছেন আমাদের প্রতিনিধি শুভেন্দু হালদার। শুভেন্দু, এই মুহূর্তে পরিবার কি বলছে এবং পরিবার যেটা বলছে যে পুলিশ ফাঁসাচ্ছে আতিকুরকে, সেটাই বা কেন বলছে, কিসের ভিত্তিতে? দেখো, তোমাকে আমি প্রথমেই জানিয়ে রাখবো, আমি এই মুহূর্তে রয়েছি ডায়মন্ড হারবারের বাসুলডাঙ্গাতে। এটা হচ্ছে আতিয়ার রহমানের বাড়ি এবং এই বাড়িতে কিন্তু থেকে প্রত্যেক দিন সকালে তিনি কিন্তু ডায়মন্ড হারবার লোকাল ধরে রঙের কাজে যেতেন এবং এই আতিয়ার এবং তার হচ্ছে শালিকা, সেজো শালিকা খতেজা বিবিকে পরিচারিকার কাজ দিয়েছিলেন। তার বাড়ির লোকজন কিন্তু রয়েছেন। গতকাল রাতে এই বাড়ি থেকে আতিয়ার রহমানকে ডায়মন্ড হারবার থানার পুলিশ আটক করে এবং তারপর তাকে কলকাতা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কারণ পরিবার যেটা দাবি, নিহতের পরিবার দাবি করছে যে গত বৃহস্পতিবার খতেজা বিবি তিনি কাজে বেরিয়েছিলেন, তারপর বাড়িতে একবারই ফোন করেছিলেন, তারপর কিন্তু কোনো যোগাযোগ পাওয়া যায়নি। গতকাল রাতে কলকাতা পুলিশের পক্ষ থেকে নিহতের বাড়িতে যোগাযোগ করা হয়। এই মুহূর্তে আমি পেয়ে গেছি আতিয়ারের স্ত্রী এবং যে মহিলা নিহত হয়েছেন খতিজা বিবি, তার বোনকে। এই যে আতিয়ারকে ধরে নিয়ে গেল এবং আপনার দিদিও কিন্তু খুন হলেন, গলা কাটা মুন্ডু দেহ উদ্ধার হলো, এখনো দেহ পাওয়া যায়নি। আপনি কি বলবেন? কি বলবো, আমার স্বামী তো এই কাজ করতে পারে না, আমি তো জানি না, আমি জানি না ওগুলো কিছু। আপনার দিদি, তাহলে আপনার দিদিকে যে খুন করা হলো, এই খুনের সঙ্গে আপনার স্বামী? না না, আমার স্বামীর যোগ্য তো নাই। আর ও আমার দিদি কাজে যায়, ওর সাথে ও যোগাযোগ করে না। ও যায় ধরো না সকাল 6টার ট্রেনে, আমার আতিয়ার লস্কর যায়, আমার স্বামী যায় 5টার ট্রেনটায়। কিন্তু এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন যে হচ্ছে আপনার দিদির সঙ্গে স্বামীর একটা অবৈধ সম্পর্ক ছিল, কি বলবেন? সম্পর্কে ছিল? কেউ ছিল না তো, ছিল না। তাহলে আপনার স্বামীকে পুলিশ ধরলো কেন? আর ওই কালকের রাতে জানতে পেরেছি যে এই পুলিশ আজ থেকে আমরা জানতে পেরেছি যে ওই জন্য জানতে পারলাম, কালকে ধরেছে সেই জন্যে। আপনার দিদি যখন নিখোঁজ ছিল তখন কি আপনার স্বামীকে কি পাঠানো হয়েছিল খোঁজার জন্য? হ্যাঁ, আপনার দিদি যখন নিখোঁজ ছিল তখন আপনার স্বামীকে কি পাঠানো হয়েছিল খোঁজার জন্য? না, আমি জানি না, কলকাতায় ছিল, আমি কি করে জানবো? আপনার স্বামী কি প্রায়শই কলকাতায় থাকতো না যাতায়াত করতো? না, যাতায়াত করে, আবার নাইটে কাজ হলে নাইটে থেকে কাজ করে। সেখানে কি আপনার দিদিও কি থাকতো? না না, আমার দিদি জানে না, আমার দিদি কোথায় করে কাজ জানি না। আপনার দিদি কোথায় থাকতো তাহলে? আমার দিদি আমার মাদের বাড়ি থাকে, কাজে যায়, আবার চলে আসে কাজে। এবং আপনার স্বামী কি আপনার দিদির কাজ খুঁজে দিয়েছিল? কাজ, এই যে পরিচারিকার কাজ, যে কাজগুলো খুঁজে দিয়েছিল, কই না আমি বলতে পারবো না, সেটা আমি বাড়ি থাকি, আমি জানি। শুভেন্দু, দেখো, স্ত্রী উদ্বিগ্ন হতেই পারে, স্ত্রী বলতেই পারে তার স্বামী এ কাজ করেনি। এলাকার মানুষজন কি বলছে, কথা বললে কারোর সঙ্গে? যে বলছে যে দেখো, এলাকার মানুষ, যেটা আমি কথা বলেছিলাম এখানকার উপপ্রধান সুজাউদ্দিন সাবুয়ের সঙ্গে, তিনি কিন্তু একাধিকবার জানিয়েছেন যে হচ্ছে আতিয়ার রহমানের বিরুদ্ধে একাধিক অসামাজিক কাজকর্মের অভিযোগ রয়েছে এবং সে কিন্তু রঙের ঠিকাদার ছিলেন, কলকাতায় রঙের কাজ করতেন এবং এখান থেকে তিনি যাতায়াত করতেন এবং মাঝে মধ্যেই তিনি কলকাতায় থাকতেন। ফলে তার পরিবার যে দাবি তুলেছে, কিন্তু এলাকা বাসিন্দাদের দাবি কিন্তু একেবারেই কিন্তু আলাদা। এরকম এমনটাই একটা অভিযোগ তুলেছেন এলাকার বাসিন্দারা। আশেপাশে যারা লোকজন রয়েছে, আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব। আতিয়ার কেমন ছিল? আতিয়ার আমাদের পাড়া প্রতিবেশী এবং কাছাকাছি বাড়ি আমাদের, এবং আমরা জানি, সবাই গ্রামের লোক জানি ওরা রঙের কাজ করে। এবার বাড়িতে সব লোকজন, যেমন বাড়ির মহিলারা বাড়িতেই থাকে, সেই হিসাবে হয়তো রঙের তো বাইরে তো কেউ বলতে পারবে না যে কাজে যাচ্ছে সেখানে কি হচ্ছে না হচ্ছে, সেটা তো বাড়ির লোক বলতে পারবে না। হঠাৎ কাল যে আশেপাশে যেটা শোনা গল্প, যে এখন রাতে পুলিশ এসেছিলো, এসে ওকে অ্যারেস্ট করে সন্দেহজনকভাবে
এবার এটা ঘটনাটা একটা মর্মান্তিক ঘটনা, এটা পুলিশেরও তদন্ত করা দরকার যে আরও এর পিছনে আরও অন্য আসামি আছে কি না বা এই ঘটনার সঙ্গে জড়িত আছে কিনা। শুভেন্দু তুমি আমাদের সঙ্গে থাকো, শুভেন্দু তুমি আমাদের সঙ্গে থাকো। পরিবার বলছে যে এই ঘটনার সঙ্গে আতিয়ার রহমান একেবারেই জড়িত নয়, তাকে ফাঁসানো হয়েছে, কিন্তু পুলিশ গ্রেফতার করেছে এই আতিয়ারকে। সুপ্রিয়, পুলিশের কি বক্তব্য, কেন আতিয়ার? মঞ্জিরা, তোমাকে প্রথমেই যেটা বলবো যে এই আতিয়ার ওরফে আতিকুর রহমান লস্কর, তাকে কিন্তু পুলিশ এখনও আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। গতকাল রাতে ডায়মন্ড হারবার থানার পুলিশ তাকে আটক করে এবং তারপর কলকাতা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ইতিমধ্যেই আমরা যেটা দেখতে পাচ্ছি, গল্ফ গ্রিন থানাতে ডিসি এসএসডি বিদিশা কলিতা সহ এসআইটির যারা সদস্য, কারণ ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে, সেই দলের যারা গোয়েন্দারা রয়েছেন তারা কিন্তু লাগাতার জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন এবং এই গোটা ঘটনায় এখনও কিন্তু বেশ কিছু মিসিং লিঙ্ক রয়েছে। কারণ এখনও পর্যন্ত ওই নিহত মহিলার কাটা মাথা উদ্ধার হলেও তার দেহের বাকি অংশ এখনও পাওয়া যায়নি। আর এই আতিকুর রহমান ওরফে আতিয়ার, তার ওই ঘটনাস্থলের আশপাশে কিন্তু মোবাইলের টাওয়ার লোকেশন তদন্তকারীরা পেয়েছেন। কেন তিনি ওই জায়গাতে গিয়েছিলেন সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত কোথাও গিয়ে স্পষ্ট নয়, আর সেই কারণেই জিজ্ঞাসাবাদ চলছে। তার পাশাপাশি আরও যেটা মানে এই ঘটনার পেছনে আতিয়ারই রয়েছে সেটা এখনো কনফার্ম নয়। দেখো, বেশ কিছু মিসিং লিঙ্ক রয়েছে, তবে আতিয়ারের কোনো রকম ইনভলভমেন্ট আছে কিনা, কারণ আতিয়ারের সঙ্গে একটা আত্মীয়তার সম্পর্ক রয়েছে, কারণ নিহত মহিলা সে এই আতিকুর রহমান ওরফে আতিয়ারের সম্পর্কে শালী বা এই দুজনের মধ্যে যে আত্মীয়তার সম্পর্ক, এমনকি কলকাতাতে যে পরিচারিকার কাজ করতেন এই নিহত মহিলা, সেই কাজও পাইয়ে দিয়েছিলেন এই আতিয়ার রহমান, এমনটাও তদন্তকারীরা জানতে পেরেছেন। এবং দুজনের মধ্যে একটা পূর্ব পরিচিতি থাকায় এমনকি এই যে ঘটনাস্থল যেখান থেকে কাটা মাথা উদ্ধার হয়েছিল গল্ফগ্রিন থানা এলাকায়, সেই এলাকার আশপাশে কিন্তু গতকাল ভোরে, অর্থাৎ গতকাল সকাল 9টায় মাথা উদ্ধার হয়, কাটা মাথা, এবং গতকাল ভোর রাতের দিকে কিন্তু এই আতিকুর রহমান ওরফে আতিয়ারের যে মোবাইলের টাওয়ার লোকেশন, সেই টাওয়ার লোকেশন কিন্তু জানতে পেরেছে তদন্তকারীরা। আর সেখান থেকেই তদন্তকারীরা অনুমান করছেন এই গোটা ঘটনার সঙ্গে বা নেপথ্যে কিন্তু আতিউরের যোগ থাকার একটা সম্ভাবনা রয়েছে, যদিও সেটা তদন্ত সাপেক্ষ। বেশ কিছু মিসিং লিঙ্ক রয়েছে, সেই জায়গাগুলোই কিন্তু তদন্তকারীরা নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন। এমনকি এই আতিউর রহমান ওরফে আতিয়ার, তার বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে। লাগাতার জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে তদন্তকারীরা তাদের কাছে এখনো পর্যন্ত যে সমস্ত পারিপার্শ্বিক তথ্য প্রমাণ রয়েছে তার উপরে ভিত্তি করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন। সেই জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়েই কিন্তু এই ঘটনার নেপথ্যে কী রয়েছে, কেন ওই মহিলাকে নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে, গলা কাটা হয়েছে, তার দেহের বাকি অংশ কোথায় গেল, এই বিষয়গুলো নিশ্চিত হওয়ার কিন্তু কাজ চালাচ্ছে। একেবারে এই নিহত খাদিজা বিবি, তার পরিবার কি বলছে সেটাও শোনাই আপনাদের। কাল 5টার সময় বেরিয়ে গিয়ে সকাল 8টায় বাড়িতে ফোন করেছে। ফোন করার পরে ওর সঙ্গে যোগাযোগ হয়নি। তারপর তো যতবার ফোনে কল করা হচ্ছে সুইচ অফ। তারপর তো ওর সঙ্গে কোনো কলে, আমার নন্দাই ওখানে ছিল, ওরা বলা হয়েছে যে উনি এখন বাড়িতে আসেনি, কেন একটু খোঁজ করে দেখো। উনি খোঁজ কিছু পায়নি, না পাওয়ার পরে তারপর রাত্রে ফেরাবার ওরা বলা হয়েছে যে দেখ পাওনি কিছু, বলছে না। তারপর ওই তারপর দিন মানে শুক্রবার দিন খবর হচ্ছে যে একটা লাশ পাওয়া গিয়েছে। যে ভগ্নিপতি যাকে মানে যে মারা গেছে, যে ভগ্নিপতিকে এখনো পর্যন্ত পুলিশ আটক করছে, এর সঙ্গে কি কোনো সম্পর্ক গড়ে উঠেছে? না, কোনো সম্পর্ক হয়নি। পরের খবর, বোলপুরের কাছে চলন্ত ট্রেনে গড়িয়ার তরুণী শ্লীলতাহানির অভিযোগ, প্রতিবাদ করলে মাকেও মারধরের অভিযোগ। শুধু তাই নয়, অভিযোগকারিনীদের দাবি জিআরপিকে বলেও কোনো কাজ হয়নি। তারাপীঠ থেকে পুজো দিয়ে কলকাতায় ফিরছিলেন তরুণী এবং তার পরিবার। অভিযুক্তরাও তারাপীঠ থেকে ফিরছিলেন একই ট্রেনে। বোলপুরের কাছে ঘটনাটি ঘটে। অভিযুক্ত যুবকরা প্রত্যেকে মত্ত অবস্থায় ছিল বলে অভিযোগ। পুলিশে অভিযোগ দায়ের। আমার দিদাকে একটা ছেলে, দুটো ছেলের মধ্যে একটা ছেলে বাংকারে বসে, আমার দিদার নিচের সিটে, ওরা ওপরের সিটে বসে বাংকার থেকে সজারে মুখের বা সাইডে লাথি মার। তার প্রতিবাদ করেছে, তুমি এটা কেন করলে, এটা কি জন্য করলে, তুমি ক্ষমা চাও, যেটা করেছো তুমি ক্ষমা চাও, ঠিক আছে। সেটা বলাতে সেই ছেলেগুলো আমাদের ঘিরে ধরে। 10-15 জন ছেলের যে গ্রুপ ছিল, তারা আমাদের 9টা মেয়েকে পুরো ঘিরে ধরে। আমি সিটে বসেছিলাম, আমার কলার ধরে সিট থেকে তুলে আমাকে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার মতো। আমার চলন্ত ট্রেন থেকে আমি মামাকে ফোন করি, মামার ট্রেন থেকে বগি পার করে এপারে আসে। আমার মামার জ্যাকেট ছিঁড়ে দিয়েছে, আমাদের জামা ছিঁড়ে গেছে। আমার মা, আমার মাসি, আরও 50-60 বছরের মহিলা ছিল দুটো, আমার আরেক মাসি ছিল, সবার গায়ে বাজে ভাবে টাচ করেছে, সবাইকে টানা হ্যাচড়া করেছে। তার মধ্যে বেশিরভাগ জনই মদ্যপ অবস্থায় ছিল, 10-15-র মধ্যে বেশিরভাগ গা থেকে স্মেল বেরোচ্ছিল। আমি কল লাগাতে আমি 100 ডায়াল করেছি, কিছু হয়নি। আমি 139, যেটা রেলওয়ে নাম্বার হয়, এমার্জেন্সি নাম্বার, কোনো কিছু হয়নি। সেই মোমেন্টে ওই ছেলের দলগুলো
আমাদেরকে হুমকি দিচ্ছে, ট্রেন থেকে নামো, তোমাদের রেপ করে দেবো, ট্রেন থেকে নামো। যেরকম অবস্থা হয়েছিল আরজি করে, তোমাদের সেই রকম অবস্থা করব, রাস্তায় ফেলে মারবো। আমাদের বাপ মা তুলে, আমরা পুরো চুপ হয়ে গেছিলাম স্যার। আমাদের বাপ মা তুলে কথা বলছে রেপ করে দেবো, নামো শিয়ালদাতে।